সাবজেক্টের মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের উপরে আমরা বেশ কিছু ক্লাস করেছি এবং আমরা গত ক্লাসে অর্থাৎ গতকালই আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আন্ত আয় হার এর সম্পর্কে আমরা গতকালকে আন্ত আয় হার কাকে বলে এবং আন্ত আয় হারের সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আমরা পড়েছি এবং খুব ছোট্ট একটা আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছি। তো এখন যে আজকে আমরা যে আন্ত আয় হার এই থিওরিগুলো আরেকটু রিভিশন দেব, কারণ আমার কাছে মনে হয় যে আন্ত আয় হার এই থিওরিটা আমার অনেক ছাত্রীর কাছে হয়তো একটু ঘোরাটে লাগতে পারে, হয়তো কারো কাছে এখনও ধারণাটা ক্লিয়ার না, এই জন্য আমরা একটু আবার একটু রিভিশন দেবো থিওরিটা। এবং এরপরে আজকে আমরা পূর্ণাঙ্গ একটা গাণিতিক সমস্যার সমাধান করব, অর্থাৎ একবার A to Z। গতকালকে কিন্তু আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করেছি সেটি কিন্তু আসলে খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটি গাণিতিক সমস্যা ছিল। এই ধরনের গাণিতিক সমস্যা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে না। তো আজকে যেটা আমরা করব সেটা করলে কিন্তু আমাদের গাণিতিক সমস্যা একদম IRR এর পূর্ণাঙ্গ একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো চলো বন্ধুরা, আমি স্লাইডটি ওপেন করি, আমি একটু সময় লাগবে স্লাইডটি ওপেন করতে। বন্ধুরা, তোমরা সম্ভবত স্লাইডটি সম্পূর্ণ দেখতে পাচ্ছ না, আমি আমার ছবিটি একটু ছোট করে দেব যাতে তোমরা স্লাইডটি সম্পূর্ণ দেখতে পারো। আমি আমার ছবিটা এক সাইডে নিয়ে যাচ্ছি, একটু ছোট করে দিয়ে এক সাইডে নিয়ে গেলাম। এখন আশা করি তোমরা খুব ভালো করে দেখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি HM আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য। আজকে আমার বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। তোমরা জানো যে আজকে আমাদের অধ্যায়ের নাম মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত, এবং এই অধ্যায়ের উপরে আজকে আমার অষ্টম ক্লাস। তোমরা জানো যে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে IRR অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন, বাংলায় বলতে গেলে আন্ত আয় হার। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে আজকে আমরা এই IRR সম্পর্কে আরেকটু ধারণা নেব যে IRR কি। আমি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি যে IRR হচ্ছে এমন একটি রেট যে রেটে বাট্টা করলে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বিনিয়োগের সমান হবে, নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে। প্রেজেন্ট ভ্যালু যদি বিনিয়োগের সমান হয় আর তাহলে তুমি নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, সেই প্রেজেন্ট ভ্যালু থেকে বিয়োগ দিতে হবে। আর যেহেতু প্রেজেন্ট ভ্যালু এবং বিনিয়োগ সমান, দুটি বিয়োগ করলে 0 হবে। অর্থাৎ এমন একটি রেট আমরা বের করব যে রেটে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হয়। তোমরা জানো যে বন্ধুরা, আমরা কিন্তু এর আগে নেট প্রেজেন্ট ভ্যালু করেছিলাম, তখন আমাদের কি দেওয়া থাকতো, আমাদের নির্দিষ্ট একটি রেট দেওয়া থাকতো, সেই রেটে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করতাম। কিন্তু IRR এ কিন্তু আমাদের কোনো রেট দেওয়া থাকবে না, আমরা এই রেটটা বের করব। যে রেটটা কিভাবে বের করব, যে ধরো কোনো একজন ব্যবসায়ী তার 2 বছর, 3 বছর, 5 বছরে যে আন্ত আয় আছে অর্থাৎ ক্যাশ ইনফ্লো আছে, সেই ক্যাশ ইনফ্লোর কোন রেটে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু এবং বিনিয়োগ এক সমান হবে। দুঃখিত, প্রেজেন্ট ভ্যালু এবং বিনিয়োগ সমান হবে। আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালু বের করব তখন নেট প্রেজেন্ট ভ্যালু থেকে বিনিয়োগ বিয়োগ দিলে তার ফলাফল হবে 0। আচ্ছা, মনে হয় যে তোমরা একটু বুঝতে পেরেছো, ভালোই বুঝতে পেরেছো, একটু বুঝতে পারার কথা না।
তারপর আমরা থিওরিগুলো একটু দেখি। গত ক্লাসে যেগুলো দেখেছিলাম সেগুলি আমরা একটু রিভিশন দেব। অভ্যন্তরীণ উপার্জন হার বলতে এমন একটি বার্তার হারকে বোঝায় যা ভবিষ্যৎ অভ্যন্তরীণ নগদ প্রবাহের বর্তমান মূল্যকে বিনিয়োগের সমান রাখে। অর্থাৎ ভবিষ্যতে আমাদের যে ক্যাশ ইনফ্লোগুলো হবে তার যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি তাহলে তার ভ্যালু বিনিয়োগের সমান হবে। অর্থাৎ এমন একটি বার্তার হার যা নিট বর্তমান মূল্যকে শূন্য পরিণত করবে। যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং বিনিয়োগ সমান হয় তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু 0 হবে, কারণ প্রেজেন্ট ভ্যালু থেকে বিয়োগ দিলে যেহেতু দুইটা সমান সমান আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু 0 হচ্ছে। এটি তোমরা গতকালকেই দেখেছিলে। লয়েল লিন সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রকল্পে মূল্যায়নের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহারের পক্ষে যুক্তি দেখান। আর যেহেতু এটি বারবার অনুশীলন করতে হয়, তোমরা আজকে যেহেতু আমি অঙ্কে একবার করে দেখিয়ে দিব, তোমরা যখন বাসায় অঙ্ক করবে দেখবে যে আইআরআর এর দুটো রেট, নেট প্রেজেন্ট ভ্যালু দুটো রেট বের করার জন্য আমাদের বারবার ট্রায়াল দিতে হয়। এই জন্য এর কিন্তু একটি নাম ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আচ্ছা, আইআরআর এর এই জিনিসগুলো আমরা গত ক্লাসেই দেখেছিলাম, আজকে একটু রিভিশন দিচ্ছি। যে বার্তার হারে মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয় সেই বার্তার হারই হলো আন্ত আয় হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। অর্থাৎ আন্ত আয় হার হলো সেই বার্তার হার যে হারে নিট বর্তমান মূল্য শূন্য হয়। আমি একটু দ্রুত চলে যাচ্ছি যেহেতু এটি তোমরা গত ক্লাসে দেখেছো। নিট বর্তমান মূল্য পদ্ধতির ন্যায় আন্ত আয় হার পদ্ধতিতেও অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, তবে পার্থক্য হলো নিট বর্তমান মূল্য পদ্ধতিতে অর্থের বার্তার হার পূর্ব নির্ধারিত থাকে এবং আন্ত আয় হার পদ্ধতিতে বার্তার হার নির্ণয় করতে হয়। নেট প্রেজেন্ট ভ্যালুতে কিন্তু আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া থাকে যে বার্তার হারটা কত, কিন্তু আইআরআর কিন্তু তোমার নিজে বের করে নিতে হবে। সেটা আমরা গত ক্লাসে দেখেছি, এটা আর ডিটেলস বললাম না। খান এন্ড জেনের সংখ্যাটাও তোমরা গত ক্লাসে দেখেছিলে। আবার একটু দেখি আমরা। খান এন্ড জেনের মতে আইআরআর ইজ defined as the discount rate which equals the aggregate present value of the net cash inflows, cash flow after tax, with the aggregate present value of cash outflows of the project. অর্থাৎ যে বার্তার হার কোনো প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের মোট বর্তমান মূল্যকে সমান করে তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলা হয়। আমরা সূত্রটা দেখেছিলাম গত ক্লাসে, আইআরআর ইজ ইকুয়াল টু এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখানে হচ্ছে এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হাই ডিসকাউন্ট রেট, সি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু লোয়ার ডিসকাউন্ট রেটে এবং ডি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু হায়ার ডিসকাউন্ট রেটে। আচ্ছা বন্ধুরা, এইখানে আমাদের একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, একটি পূর্ণাঙ্গ গাণিতিক সমস্যা। গত ক্লাসে আমরা যেটি করেছিলাম তোমরা জানো সেটি যে খুব সহজ ছোট একটি গাণিতিক সমস্যা দেওয়া ছিল। আজকে আমরা মোটামুটি পূর্ণাঙ্গ একটি গাণিতিক সমস্যা সমাধান করব এবং আমার মনে হয় যে তোমরা এতে করে আয়ারটা খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা দেখো, একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক ক এবং খ নামে দুটি প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। প্রত্যেক প্রকল্পে বিনিয়োগ ৬০,০০০ টাকা। প্রকল্প দুটি নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো। আচ্ছা, এই আন্তঃপ্রবাহটা আমরা পরের স্লাইডে দেখতে পারবো। আমরা এখান থেকে এতটুকু ইনফরমেশন পেলাম যে একজন আর্থিক ব্যবস্থাপক ক এবং খ নামের দুটি প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 60,000, অর্থাৎ ক প্রকল্প ৬০,০০০ টাকা এবং খ প্রকল্প ৬০,০০০ টাকা। আচ্ছা, এখন দেখো নগদ আন্তঃপ্রবাহ ক প্রকল্প এবং খ প্রকল্পের জন্য 5 বছরের নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে। দেখো ক প্রকল্পে কিন্তু প্রতি বছর আন্তঃপ্রবাহ একই 17,৫০০ টাকা, 17,৫০০ টাকা, 17,৫০০ টাকা, 17,৫০০ টাকা, 17,৫০০ টাকা। খ প্রকল্পে কিন্তু বন্ধুরা এক এক বছর এক এক রকম। যেমন দেখো খ প্রকল্পের প্রথম বছরে হচ্ছে 23,৪০০, দ্বিতীয় বছর 21,৪০০, চতুর্থ বছরে, তৃতীয় বছরে 19,৪০০, চতুর্থ বছরে 16,২০০ এবং পঞ্চম বছরে 20,460 টাকা। বার্তার হার 12%। আন্ত আয় হার নির্ণয় করো এবং কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত মন্তব্য করো। আমাদের গাণিতিক সমস্যা এতটুকুই। তো এখানে আমাদের কি করতে হবে যে ক প্রকল্প
ধরো আমরা আগে ক প্রকল্পের কথা চিন্তা করি। এই ক প্রকল্পে এই যে আমাদের 5 বছর যে আমাদের নগদ প্রবাহ আছে তার প্রেজেন্ট ভ্যালু আমরা নির্ণয় করবো। ধরো প্রথমে আমরা 12%ই করবো, 12% নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো। আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু দুইটা লাগবে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো প্রথমেই আমরা 12%-এ করবো। যদি আমরা দেখি যে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ এসেছে, তাহলে নেগেটিভ পাওয়ার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে নেগেটিভ একটা ফিগার পাওয়ার জন্য রেটটা বাড়াতে হবে। যদি 12%-এ পজিটিভ আসে তাহলে আমরা রেটটা বাড়িয়ে দেব, বাড়িয়ে হয়তো 15%, 20%, আমরা 15%ই ধরো করলাম। 15% রেটে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে আমরা দুইটা রেট পেলাম, এক নেট প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। মনে করো 12% যদি লোয়ার ডিসকাউন্ট রেট হয় তাহলে হায়ার ডিসকাউন্ট রেট হলো 15%। এই দুটা পার্সেন্টে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। বের করার পরে আমরা আইআরআর এর যে সূত্র আছে সেখানে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা আইআরআর বের করব। এটা গেল ক প্রকল্পের ক্ষেত্রে। তাহলে দেখো ক প্রকল্পের ক্ষেত্রে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে সেটা যেহেতু একই রকম, প্রতি বছর একই রকম, সেহেতু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। খ প্রকল্পের ক্ষেত্রে বন্ধুরা দেখো তোমরা, খ প্রকল্পের ক্ষেত্রে এক এক বছর এক এক রকম। তাহলে এক এক বছর এক এক রকমের ক্ষেত্রে আমরা প্রথমে ধরো 12% হারে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। সেটা তোমরা সূত্র জানো, ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3, এভাবে ক্যাশ ফ্লো 4, এভাবে ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 5 মাইনাস CF0। অর্থাৎ আমাদের প্রাথমিক বিনিয়োগ কত, 60,000। এই 60,000 বিয়োগ দিয়ে আমরা কি বের করবো, নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো। এই 12%-এ যদি আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ আসে, তাহলে একটা নেগেটিভ ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে 12% থেকে বেশি 15%, 20%, 22%, 25% যে কোনো একটা ইয়েতে আমরা করব, নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। আচ্ছা মনে করো এই 12% আমাদের পজিটিভ আসলো, এরপরে নেগেটিভ পাওয়ার জন্য আমরা 15% করলাম, পজিটিভ আসলো, তাহলে আমরা কি করবো, তখন আবার 20% ধরে করব। পজিটিভ আসলো নেট প্রেজেন্ট ভ্যালু, তখন আবার 22% ধরে করবো, যতক্ষণ না পর্যন্ত আমরা বন্ধুরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ট্রাই করে যাব। আচ্ছা আমার কাছে এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, আমি তোমাদেরকে আজকে একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিব যে কিভাবে আমরা করব, ক্যালকুলেটরের মাধ্যমে দ্রুত করব। আচ্ছা বন্ধুরা আরও কিছু কি বলবো, এখানে যে আমাদের সোজা কথা হচ্ছে দুটো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু লাগবে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই দুটো নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমরা আমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা যে ক প্রকল্প আছে, এই ক প্রকল্পের নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব 12% রেটে। দেখো ক প্রকল্পে কিন্তু আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রতি বছর 17,500 টাকা। তো আমাদের এই ক প্রকল্পের ধরো নির্দিষ্ট রেট 12%-এ আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলাম। ক প্রকল্পের নিট বর্তমান নির্ণয়, নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এ ইন্টু প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর। কে হচ্ছে আমরা 12%-এ করবো, এন হচ্ছে 5 বছরের জন্য, আর মাইনাস হচ্ছে CF0 হচ্ছে আমরা যেই টাকাটা আমাদের বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ 60,000 টাকা। দেখো বন্ধুরা আমাদের এ কিন্তু দেওয়া আছে 17,500, অর্থাৎ দেখো প্রতি বছর, আমি আবার এই আগের স্লাইডে চলে যাচ্ছি, প্রতি বছর 17,500 টাকা হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো, নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমাদের প্রতি বছর 17,500 টাকা হলে আমাদের অ্যানুইটি হচ্ছে 17,500 টাকা। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করব, আমরা হচ্ছে 12% ধরে করব 5 বছরের জন্য, আর আমাদের ক্যাশ ফ্লো হচ্ছে 60,000 মানে প্রাথমিক বিনিয়োগ। আচ্ছা তাহলে দেখো আমরা এর মান 17,500 টাকা বসিয়ে দিলাম। এই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বন্ধুরা, এটা আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু তোমাদের বইয়ের পেছনে আছে। এই 12%-এ 5 বছরে এই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কত হবে, এটা তোমরা এই 3.6048 বইয়ের পেছন থেকে বের করতে পারো। অথবা বন্ধুরা তোমরা যদি মনে করো যে বইয়ের পেছনে যেই সূত্র আছে সেটি দেখে বের করবে না, তোমরা নিজেরা বের করতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। এই তোমাদের একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এবং আরও কি লাগবে, আরও লাগবে যে তোমরা এর আগে করেছো হচ্ছে টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেছিলে, সেই টাইম ভ্যালু অফ মানির যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে আমরা
বর্তমান মূল্য নির্ণয় করা শিখেছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার এন ভাগ কে, অথবা আর ধরতে পারো, তোমরা যেটি দিয়ে করেছো। তাহলে বন্ধুরা সেটি যদি তুমি মান বসিয়ে দাও তাহলেও কিন্তু হয়। তুমি দুইভাবে করতে পারো, তোমার বইয়ের পেছনে এই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে 12%-এর জন্য 5 বছরে কত হবে সেটি বের করে ফেলতে পারো। অথবা যদি মনে করো যে না আমি এই বইয়ের পেছনেটা দেখে করব না, আমি নিজে বের করে করব, সেই ক্ষেত্রে তুমি এই ক্যালকুলেটর দিয়ে করবে। তো এই ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাও তাহলে আমি সূত্রটা আবার বলছি বন্ধুরা, তোমরা এই সূত্র আগেও শিখে এসেছো, অর্থের সময়মূল্য চ্যাপ্টারে আমরা টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো করেছিলাম। সেখান থেকে যে আমরা সূত্রগুলো ইউজ করেছিলাম, আমি আবার বলছি প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার এন ভাগ কে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমাদের এখানে এই দেখো, তাহলে আমি একটু তোমাদেরকে একটু দেখাই। তাহলে বন্ধুরা দেখো এখানে দেখা যাচ্ছে না সম্ভবত, আচ্ছা আমি বলি তোমরা শুনতে থাকো, তাহলে বুঝতে পারবে আশা করি। আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের তোমরা খাতা কলমে লিখো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমাদের কে এর মান কত? কে এর মান হচ্ছে 12%। তাহলে 12% হলে আমাদের 1 ভাগ 1 প্লাস কে, অর্থাৎ 12%-এর সাথে 1 যোগ হবে, তাহলে 12% মানে 0.12 প্লাস 1, অর্থাৎ 1.12 টু দি পাওয়ার কত বছরের জন্য বের করবো? 5 বছরের জন্য। তাহলে 1.12 টু দি পাওয়ার 5 দিলে আমাদের এই অ্যান্সার আসে। তোমরা হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে, তো আমি বলে দিচ্ছি 1.76, এটি ভাগ হবে 1 দ্বারা, 1 ভাগ অ্যান্সার 1 বিয়োগ অ্যান্সার ভাগ 0.12, অর্থাৎ 3.60। আমি আবার বলে দিচ্ছি তোমাদের যে সূত্রটা হবে, আমি দেখি এখানে একটু লিখে দেখাতে পারি কিনা তোমাদেরকে। সূত্রটা হবে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু সূত্র, তোমরা আগেও দেখেছো, আমি আবার একটু তোমাদের হেল্প করছি। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার এন ভাগ কে। এখন আশা করি তোমরা দেখতে পাবে। দেখা যাচ্ছে? আচ্ছা, সম্ভবত একটু হয়তো দেখা যাচ্ছে না, যাই হোক আমি আবার বলি। দেখো তোমরা লিখো প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, তোমরা খাতা কলমে লিখে করো, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার এন ভাগ কে। এখানে তোমরা কে এর মান বসাবা কত? কে এর মান বসিয়ে দিবা হচ্ছে, যেহেতু 12% ধরে আমরা করছি, তাহলে 0.12 এবং এন এর মান হচ্ছে 5 ইয়ার্স। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে পাচ্ছি হচ্ছে 3.6048। হ্যাঁ, আমারও একই অ্যান্সার এসছে। আচ্ছা বন্ধুরা, তাহলে এই যে আমরা যেই এই মানটা 3.6048 দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমরা যদি বই দেখে করতে চাও করতে পারো, অথবা ক্যালকুলেটর বের করতে পারো। আমি আবার বলে দিচ্ছি, ক্যালকুলেটর বের করতে চাইলে সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার এন ভাগ কে। আচ্ছা বন্ধুরা, তাহলে আচ্ছা আরও একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা যদি মনে করো যে স্যার আমরা এইভাবে করব না, আরও একভাবে করা যায়, সেটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 1 প্লাস কে টু দি পাওয়ার 5। এটি দিয়েও যদি করো তাহলে কিন্তু একই রেজাল্ট আসবে, একই কথা। এটা হচ্ছে সংক্ষিপ্ত সূত্র ইউজ করে, যেহেতু প্রতি বছর ক্যাশ ইনফ্লো 17,500 টাকা সহজে করা যায়, এই জন্য এটি ইউজ করে। তুমি যদি মনে করো যে না স্যার আমি এত সহজে করার দরকার নেই, কঠিনটাই আমার কাছে সহজ লাগে, আমি ওই সম্পূর্ণ সূত্র দিয়ে করব, তাহলে বন্ধুরা তোমরা সেই সম্পূর্ণ সূত্র দিয়েও করতে পারো, একই রকম অ্যান্সার আসবে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানে আমাদের যে আমরা দেখো, তাহলে আমরা এখন আবার অঙ্কে যাই। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 12%-এ 5 বছরের জন্য আমাদের 3.6048 কীভাবে বের হয়েছে? 3ভাবে বের করা যায়, তোমার সুবিধা অনুযায়ী তুমি বের করবে। এরপরে দেখো, তাহলে আমাদের এই 17,500-র সাথে আমরা যদি গুণন দিই তাহলে পাচ্ছি আমরা 63,084 টাকা।
আর এখানে ক্যাশ ফ্লো জিরো মানে আমাদের প্রাথমিক বিয়োগ 60,000 টাকা আমরা বের করলে পাচ্ছি হচ্ছে 3,084 টাকা আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের হচ্ছে 12% রেটে। এখন বন্ধুরা দেখো এখানে কিন্তু 3,084 টাকা বের হয়েছে আমাদের পজিটিভ ভ্যালু। আমাদের দরকার হচ্ছে এখন একটা পজিটিভ ভ্যালু দরকার, একটা নেগেটিভ ভ্যালু দরকার। তো নেগেটিভ ভ্যালু পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের রেটটা বাড়িয়ে দিতে হবে। তো চলো আমরা বাড়িয়ে দেই, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আমি তোমাদের জন্য খুব সুন্দর করে উপস্থাপন করেছি। দেখো প্রকল্প ক এর ক্ষেত্রে যখন বাট্টার হার 12%, নিট বর্তমান মূল্য 3,084 টাকা, যা ধনাত্মক। সুতরাং বাট্টার হার বেশি ধরতে হবে যাতে ঋণাত্মক নিট বর্তমান মূল্য পাওয়া যায়। ধরি বাট্টার হার 15%। আচ্ছা আমি তো এখানে 15% ধরেছি, এখন 15%-এর নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। যদি পজিটিভ আসে তাহলে কি করতে হবে, তাহলে আরও বাড়তে হবে, 20%-এ যেতে হবে। আচ্ছা যদি এরপরও আসে তখন আরও বাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা নেগেটিভ ভ্যালু পাই। আচ্ছা বন্ধুরা চলো আমরা দেখি তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু, অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কে ইন্টু এন মাইনাস CF0 কীভাবে বের করবে আমি আবার বলি। এই যে অ্যানুইটি হচ্ছে 17,500 টাকা, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 15%-এর কত হবে, সে আগে সূত্র দিয়েও বের করতে পারো, বইয়ের পেছনে আছে সেভাবে করতে পারো, অথবা ডিটেলস যে সূত্র আছে সেটা দিয়েও করতে পারো। আচ্ছা আমি প্রত্যেকটা আবার বলে দিচ্ছি। বইয়ের পেছনে 15% রেটে 5 বছরের প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দেওয়া আছে, সেটা দিয়ে করা যায়। সেটা দিয়ে করতে না চাইলে সূত্র দিয়ে যদি করতে চাও তাহলে সেই সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার n ভাগ কে। এখানে কে এর মান হচ্ছে 15% অর্থাৎ 0.15 এবং n এর মান হচ্ছে 5 বছর 5। তাহলে তুমি এখানে বসাও, তাহলে কত আসে আমি একটু ক্যালকুলেশন করি। 1.15 টু দি পাওয়ার হচ্ছে 5, 1 ভাগ অ্যান্সার 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.15 হচ্ছে আমাদের 3.3521। আচ্ছা আবার যদি কেউ মনে করো স্যার যে আমাদের প্রেজেন্ট ভ্যালুর ডিটেলস সূত্র আসে, আমরা আগে করেছিলাম ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 5। এই সূত্র দিয়ে আমি করব, এটি দিয়েও তুমি করতে পারো, একই অ্যান্সার আসবে। আচ্ছা বন্ধুরা তাহলে দেখো আমাদের এই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 15% রেটে এবং 5 বছরের জন্য আসছে 3.3522। তাহলে আমরা যদি 17,500 সাথে গুণন দেই তাহলে পাচ্ছি আমরা 58,663 টাকা 50 পয়সা। ভাগ বিয়োগ দিচ্ছি আমরা ক্যাশ ফ্লো জিরো মানে প্রাথমিক বিয়োগ 60,000 টাকা। বন্ধুরা এখানে ভুল হয়ে গেছে, 50,000 টাকা ভুল করে লিখে ফেলেছি, এটা তোমরা ঠিক করে নিও। 60,000 টাকা। এরপরে দেখো তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি 1,336 টাকা 50 পয়সা। ঠিক আছে, বিয়োগ 1,350। আচ্ছা বন্ধুরা এখন যে দেখো এখন এই সম্পর্কে আমি তোমাদেরকে একটু কথা বলতে চাই যে স্যার এখানে তো আমরা 15% ধরে নেগেটিভ পেয়ে গেলাম, নেগেটিভ ফিগার পেলাম। এখন যদি আমরা নেগেটিভ ফিগার না পেতাম তাহলে কি করতে হতো, তাহলে রেটটা বাড়াতে হতো, 20% করতে হতো। যদি তাতেও না পেতাম তাহলে 25% হতো, তাহলে না পেতাম তাহলে 30%। আচ্ছা এখন হচ্ছে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে আমরা কত পার্সেন্ট নিব। আচ্ছা এটা বুঝতে হবে যে তুমি যে আগে করেছো, একটু আমি পিছনে যাই। বন্ধুরা দেখো তুমি যে এর আগে করেছো, দেখো আমাদের 12%-এ কিন্তু বেরিয়ে হয়েছিল 3,084 টাকা, অর্থাৎ আমাদের কিন্তু নেগেটিভ পাওয়ার জন্য খুব বেশি যাওয়ার দরকার নাই, এই 15% ধরে আমরা পেতে পারি। আচ্ছা এখন যদি কারো প্রশ্ন জাগে যে স্যার আমরা তো 15% ধরে করলাম, 20%-এও তো নেগেটিভ আসবে, যেহেতু 15%-এর নেগেটিভ এসছে তাহলে কিন্তু এই 15%-এর বেশি যতই যা নেগেটিভ আসবে, তাহলে 20% ধরে যদি আমরা নেগেটিভ বের করে অঙ্কটা করি তাহলে কি আমার বন্ধু করলো 15%-এ, আমি করলাম 20%-এ, এখন কারটা ঠিক? দুজনেরটাই ঠিক। আমার নেগেটিভ ফিগার দরকার, সেটি যদি তুমি 20%-এ ধরে করো তাহলে সেটাও হবে, কিন্তু ভালো হচ্ছে কাছাকাছি যদি হয়, যেমন ধরো 12% 15% সেটি হয়ে গেল। এখন তুমি নেগেটিভ পাওয়ার জন্য একবারে 50% চলে যাও, সেটি ক্ষেত্রে হবে কি তোমার আয়ের মানটা অ্যাকুরেট আসবে না। আয়ের মান হচ্ছে আমার দুইটা কাছাকাছি যদি আমাদের ফিগার হয়, অর্থাৎ ডিসকাউন্টের দুটি কাছাকাছি হলে সেটি হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু কেউ যদি মনে করো তুমি 15%-এ ধরে বের করেছো, তোমার বন্ধু করেছে 20%-এ,
তাহলে কিন্তু যে খুব বেশি ভুল হবে না, সেটিও তোমরা করতে পারো। কিন্তু পার্থক্যটা যাতে খুব বেশি না হয়, যেখানে আমি 15%-এ নেগেটিভ ফিগার পাচ্ছি, সেখানে কিন্তু 50% ধরে যদি করো তাহলে কিন্তু সেটি আমাদের জন্য তেমন গ্রহণযোগ্য হবে না। আচ্ছা বন্ধুরা, এখন দেখো তাহলে আমি একটু সামনে যাই। তাহলে দেখো আমরা এখন নেগেটিভ ফিগারটা পাচ্ছি হচ্ছে 1336 টাকা 50 পয়সা। এখন যে আমরা সূত্রটা শিখেছিলাম সেই সূত্র আমরা এটা অ্যাপ্লাই করব। চলো আমরা সূত্রটা একটু দেখে নেই, কোন সূত্রটা আমরা শিখেছিলাম সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমাদের সূত্র যেগুলো আছে সেটা হচ্ছে প্রথমে আছে এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। আমাদের কিন্তু আমরা এখানে দুটো ডিসকাউন্ট রেট ধরেছি, একটা হচ্ছে 12%, একটা হচ্ছে 15%। তাহলে 12% এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট 15%, এবং সি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অফ লোয়ার রেট। অর্থাৎ এই 12%-এ কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম 3084 টাকা, আর ডি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অফ হায়ার রেট। আর আমরা 15%-এ কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম 1336 টাকা 50 পয়সা। এখন আমরা আইআরআর বের করব। তো আইআরআর এর সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আইআরআর ইজ ইকুয়াল টু এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখানে বন্ধুরা আমরা এই আগের মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে এ এর মান হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট 12%। বন্ধুরা এখানে একটু আমি সরি বলছি, কারণ এখানে আসলে ইংরেজিতে লেখা হয়ে গেছে, আমি এই বাকিগুলো বাংলায়, আবার এখানে একটু ভুলের কারণে ইংরেজি হয়ে গেছে, তোমরা এটি একটু ঠিক করে নিও। আচ্ছা, বি এর মান দেখো এখানে আমাদের যে হায়ার ডিসকাউন্ট রেট কত 15% ধরেছিলাম, এবং এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট 12%। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 3084 রইল, নিচে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 4420 টাকা 50 পয়সা, আর 15% থেকে 12% বিয়োগ দিলে পাচ্ছি আমরা 0.03। এখন ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.1409। এটা যদি আমরা পার্সেন্টে নেই তাহলে 14.09 বা 14% আমরা পাচ্ছি। অর্থাৎ বন্ধুরা আমাদের ক প্রকল্পের জন্য আমাদের আইআরআর পাচ্ছি আমরা 14%। আমাদের কিন্তু সম্ভবত সুযোগ ব্যয় ছিল 12% দেওয়া ছিল। আচ্ছা দেখো, ক প্রকল্পের ক্ষেত্রে আমাদের আইআরআর নির্ণয় করলাম। খ প্রকল্পের ক্ষেত্রে আমরা চলো, এখানে কিন্তু আমাদের খ প্রকল্প এবং ক প্রকল্পের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ক প্রকল্পের প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লোটা একই রকম, কিন্তু খ প্রকল্পে কিন্তু বন্ধুরা আমাদের এক এক বছর এক এক রকম। তো বন্ধুরা এখন চলো আমরা খ প্রকল্পের জন্য আমরা আইআরআরটা নির্ণয় করব। আমরা খ প্রকল্পের জন্য নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা খ প্রকল্পের জন্য নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। প্রথমে আমরা 12% রেটে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। প্রকল্প খ এর নিট বর্তমান মূল্য নির্ণয়। এখন নিট বর্তমান মূল্য নির্ণয় সূত্রটা নেট প্রেজেন্ট ভ্যালু ভাগ ক্যাশ ফ্লো ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার এন মাইনাস, এটা হচ্ছে আমাদের বিনিয়োগটা। এখানে দেখো যেটা হচ্ছে সে হবে CF0। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে সূত্রটা হচ্ছে, আমি এখানে সূত্রটা সংক্ষিপ্ত সূত্র আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 ভাগ প্লাস ক্যাশ ফ্লো 3 প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 5 মাইনাস CF0 অর্থাৎ আমাদের প্রাথমিক বিনিয়োগটা। তো বন্ধুরা আমাদের প্রথম বছর ক্যাশ ফ্লো ছিল 23,400 টাকা, দ্বিতীয় বছর 21,400, তৃতীয় বছর 19,400, চতুর্থ বছর 16,200 এবং পঞ্চম বছর 20,460 টাকা। বন্ধুরা এটা কিন্তু তোমাদের প্রশ্নেই দেওয়া আছে, তোমরা আমি যে প্রথমে প্রশ্নটা দেখিয়েছিলাম সেখানে দেওয়া আছে। আর আমরা প্রথমে 12% ধরে আমরা যেহেতু করছি, তাহলে 1 প্লাস কে টু দি পাওয়ার কে এর মান 12%, তাহলে 0.12 টু দি পাওয়ার প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 1 প্লাস 0.12 স্কোয়ার, তৃতীয় বছরে একইভাবে 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 3, চতুর্থ বছরে 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 4 প্লাস পঞ্চম বছরে 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5। আচ্ছা নেট প্রেজেন্ট ভ্যালু তোমরা এই চ্যাপ্টারে আরও আগেও করেছো। আমরা কিন্তু প্রথমে পেব্যাক পিরিয়ড পড়েছি, তারপরে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পড়েছি, এবং এই সূত্রগুলো কিন্তু তোমরা আগে দেখেছো। তো আমরা আশা করছি যে এই সূত্র নিয়ে তোমাদের সমস্যা হবে না।
আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি বন্ধুরা, আমরা দেখো পাচ্ছি হচ্ছে প্রথম যে ক্যালকুলেশন 20,892 টাকা 86 পয়সা। 21,400কে 1.12 টু দি পাওয়ার স্কোয়ার দিয়ে ভাগ দিলে পাচ্ছি 17,059 টাকা 95 পয়সা, প্লাস 19,400কে যদি আমরা ভাগ দিই 1.12 টু দি পাওয়ার 3 তাহলে পাচ্ছি 13,808 টাকা 54 পয়সা। 16,200কে যদি আমরা 1.12 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিই পাচ্ছি 10,295 টাকা 39 পয়সা। আর 20,460কে যদি আমরা ভাগ দিই 1.12 টু দি পাওয়ার 5 দিয়ে তাহলে 11,609 টাকা 55 পয়সা। আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগটা, সেটি আমরা বের করলাম, বিয়োগ দিয়ে দিলাম, আমাদের সেটি প্রশ্নেই দেওয়া আছে। আমরা ক্যালকুলেশন করলে কিন্তু পাচ্ছি ফাইনালি 13,666 টাকা 29 পয়সা। তো বন্ধুরা এখানে কিন্তু যে আমাদের একটা যে মানটা এসেছে সেটা হচ্ছে পজিটিভ মান। তো খ প্রকল্পের জন্য আমরা একটা পজিটিভ মান পেয়েছি, একই সাথে আমাদের একটি নেগেটিভ মান দরকার। তো আমরা 12% ধরে আমরা যেহেতু মান নির্ণয় করেছি, এখন নেগেটিভ পেতে হলে কিন্তু আমাদের এই পার্সেন্টটা বাড়াতে হবে। তুমি যদি কমের দিকে চলে যাও অর্থাৎ 10% ধরো, তাহলে এই ফিগারটা 13,666 টাকা, এই ফিগারটা আরও বড় হবে। আমার দরকার নেগেটিভ, তো আমার কি করতে হবে 12%-এর চাইতে আরও বেশি যেতে হবে। তো তোমাদেরকে আমি তোমাদের একটা প্রশ্ন মনে জাগতে পারে যে স্যার আপনি তো বললেন 12%-এর চাইতে বেশি গেলাম, 15% ধরলাম, 20% ধরলাম, 25% ধরলাম, 30% ধরলাম। তো এইভাবে যদি পরীক্ষা হলে আমরা একটার পর একটা ধরতেই থাকি তাহলে আমরা সময়টা পাবো কীভাবে? যে মাইনাস ফিগারটা আমরা আসার জন্য যে আমরা একটার পর একটা করে যাচ্ছি সেটা আমরা কীভাবে পাবো? এটি একটি সমস্যা যে তোমরা আগেই জানো যে আইআরআর হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এটি বারবার করলে ভুল হয়, আবার করতে হয়, ভুল হয়, আবার করতে হয়। তো এখানে তোমাদের জন্য আমি কিছু ট্রিক্স বলে দিতে পারি যেটা করলে তোমাদের সময়টা কিছুটা সেভ হবে। সেটি হচ্ছে আমি আগেই বলেছিলাম গত ক্লাসে যে তোমাদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর রাখতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি তোমরা ব্যবহার করো তাহলে যে সুবিধাটা হচ্ছে এই যে তোমরা ক্যাশ ফ্লো 1, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ক্যাশ ফ্লো 1 আমরা যদি ক্যালকুলেটর বসাই, দেখো 23,400 টাকা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 23,400 ভাগ, আবার ব্র্যাকেট দাও 1.12 টু দি পাওয়ার 1 প্লাস আবার 21,400 ভাগ 1.12 ব্র্যাকেট দাও, সেটা 1.12 কিন্তু আলাদাভাবে ব্র্যাকেট দিতে হবে বন্ধুরা, 1.12 টু দি পাওয়ার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস এই 19,400 ভাগ আরেকটা ব্র্যাকেট দাও 1.12 টু দি পাওয়ার কিউব, প্লাস কিউব, এখন ব্র্যাকেট ক্লোজ করো আবার, প্লাস 16,200 ভাগ আবার একটা ব্র্যাকেট দাও 1.12 টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস 20,460 ভাগ 1.12 টু দি পাওয়ার 5। এইভাবে যদি তোমরা এইভাবে আমার ব্র্যাকেট ক্লোজ করো, এইভাবে যদি করো, এখন দেখো আমার ক্যালকুলেটরের সম্পূর্ণ সূত্রটা কিন্তু উঠানো আছে। তো আমি 12% ধরে আমি বের করলাম, আমার 12% ধরে বের করার পরে আমার আসলো 13,666 টাকা। এখন তুমি 15% ধরে খাতায় লেখার দরকার নাই, তুমি এটা ক্যালকুলেটরে 12% ধরে বসেছি, তো সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু রিপ্লে করা যায়, আগের জিনিসটা থাকে। তাহলে এই 12-র জায়গায় শুধু তুমি 12-র জায়গায় শুধু 15% করে 2-এর জায়গায় 5 বসায় দাও। তাহলে এই পুরোটা জায়গায় তুমি 2-এর জায়গায় 5 বসায় দাও, তাহলে একটা ক্লিকেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এর পরবর্তী ফিগারটা নেগেটিভ আসছে কিনা। যদি নেগেটিভ না আসে তাহলে এই খাতায় লেখা দরকার নেই, তুমি আবার এক কাজ করো, তুমি 20%-এ চলে যাও। তাহলে 1.12 এর জায়গায় তুমি কি করতেছো 1.2 দিচ্ছ, তাহলে আগে ছিল কত 1.15 ছিল, তাহলে 1.15 মুছে এখানে কিন্তু ডিলেট দিয়ে মুছা যায়, 1.2 লেখো। এইভাবে কিন্তু তুমি খুব বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডে কিন্তু তুমি আবার নতুন একটি পার্সেন্ট বসিয়ে নিতে পারছো। যদি এটাতেও না হয় তাহলে কিন্তু তুমি আবার 25%-এ বসাও, তাহলে 1.25 এইভাবে বসাও। এই ক্যালকুলেটর যদি তুমি এইভাবে বসাও তাহলে কিন্তু ধরো তুমি প্রথমে করলে কত
12% ধরে তো করলা পজিটিভ আসলা, তারপর 15% করলা, 20% করলা, 25% করলা, এই যে 3টা অথবা ধরো 30% পর্যন্ত গেলা, এই যে 4টা ফিগার বসাবা, এই 4টা ফিগার বসাইতে কিন্তু খুব বেশি হলে তোমার 2 মিনিট লাগবে। এই 2 মিনিটেই কিন্তু তুমি বের করে ফেলতে পারছো যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু কত পার্সেন্ট ধরলে জিরো আসতেছে। তো এখন যদি তুমি এইভাবে না করো, খাতা কলমে তুমি যদি 15% ধরো, 20% ধরো, 15% ধরো, 30% ধরো, এইভাবে যদি করতে যাও তাহলে তোমার কিন্তু 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হবে প্রত্যেকটা করে যদি বের করতে চাও। কিন্তু এই সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি তুমি সহায়তা নাও তাহলে কিন্তু শুধু এই রিপ্লে করে, অর্থাৎ যে আমাদের এখানে সম্পূর্ণটা রিবন আকারে আসে, সেখানে কিন্তু তুমি এই পার্সেন্টের জায়গায় শুধু চেঞ্জ করে বাকি ফিগারগুলো তো একই থাকবে, তাই না? আমাদের ক্যাশ ফ্লোগুলো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, সব বছর তো এক, তো আমাদের ওইগুলো তো চেঞ্জ করতে হচ্ছে না, আমরা শুধু পার্সেন্টটা চেঞ্জ করবো। চেঞ্জ করে যদি আমরা দিই তাহলে কিন্তু তুমি 2 মিনিটের মধ্যেই তুমি বের করে ফেলতে পারবা। এবং আর একটা কথা আছে যে তুমি যদি মনে করো যে আমি তো বের করতে পারবোই, আমি এটা পরীক্ষা হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাব, তখন আমি করব, তাহলে কিন্তু বন্ধুরা আর পারবে না। আমাদের যারা কমার্সের স্টুডেন্ট তাদের একটি অভ্যাস আছে যে আমরা আগে নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করে ইউজ টু, তো আমরা সবসময় ওইটা ব্যবহার করতে চাই। অনেকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাথে এত আমাদের নাই, আমরা ইউজ টু না, আমরা বুঝি না, ওই জন্য আমরা এটা ইউজ করতে চাই না। আমরা মনে করি যে পরীক্ষা হলে নিয়ে যাব। যদি তুমি সারা বছর সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ না করো এবং পরীক্ষার হলে নিয়ে যাও তাহলে সেটি তোমার জন্য আর বার্ডেন হয়ে যাবে। তুমি পরীক্ষা হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর তখন তোমার কাছে ভালো লাগবে না, কারণ তুমি আগে থেকে সেটার ব্যবহার জানো না। তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষা হলে ইউজ করতে হলে সারা বছর এটা দিয়ে অঙ্ক করতে হবে। তুমি যদি একবার এটি তোমার ফাংশনগুলো বুঝে ফেলো তাহলে দেখবে যে এটি আমাদের যে অন্য ক্যালকুলেটর আছে সেটির থেকে অনেক ভালো এবং ক্যালকুলেশন খুব দ্রুত করা যায় এবং ভুল হয় না। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করব যে বাসায় এটি ব্যবহার করতে হবে, ব্যবহার করলেই তুমি পরীক্ষা হলে এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে। আচ্ছা বন্ধুরা, তাও আমি তোমাকে এখন বুঝিয়ে দিলাম যে এই 12% হারে যদি আমাদের পজিটিভ আসে তাহলে আমরা নেগেটিভ মান বের করার জন্য আমাদের এখান থেকে পার্সেন্টের পরিমাণটা বাড়াতে হবে। যদি বাড়িয়ে দেই তাহলে একটা পর একটা চেষ্টা করলে আমরা নেগেটিভ পেতে পারি, এবং যদি আমাদের নেগেটিভ পেতে কয়েকবার আমরা ক্যালকুলেট কীভাবে ট্রাই করবো সেটিও আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে বন্ধুরা চলো আমরা এখান থেকে এখন প্রেজেন্ট ভ্যালু পেলাম পজিটিভ, চলো আমরা সামনে এগোই। প্রকল্প ক্ষয়ের ক্ষেত্রে যখন বাট্টার হার 12%, নিট বর্তমান মূল্য 13,666 টাকা 29 পয়সা, যা ধনাত্মক। সুতরাং বাট্টার হার বেশি ধরতে হবে যাতে করে ঋণাত্মক নিট বর্তমান মূল্য পাওয়া যায়। ধরি বাট্টার হার 22%। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই 22%-এর আগে আমরা যেই হারগুলো ধরলাম সেখানে আমাদের পজিটিভ ছিল, তো 22% ধরে আমরা করি। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু 22% ধরে করলে তোমরা জানো নেট প্রেজেন্ট ভ্যালু যে সূত্রটা, নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 5। এই সূত্রটা তোমরা লিখে নিও, আমার মিস হয়ে গেছে, ভাগ ক্যাশ ফ্লো 0। তাহলে আমাদের প্রতি বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের ইনকামই হচ্ছে 23,400 টাকা প্রথম বছর, তৃতীয় বছর 21,400, তৃতীয় বছর 19,400, চতুর্থ বছর 16,200 এবং পঞ্চম বছর 20,460 টাকা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এখানে বাট্টার হার দিলাম 22%। তাহলে 1 প্লাস 0.22 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 0.22 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 প্লাস 0.22 to the power cube plus 1 plus 0.22 to the power 4 plus 1 plus 0.22 to the power 5। তাহলে বন্ধুরা আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে আমরা প্রথম যে ফিগার ক্যালকুলেশন করে পেলাম 19,180 টাকা 33 পয়সা, দ্বিতীয় বছর পেলাম 14,377 টাকা 86 পয়সা, তৃতীয় বছর 10,683 টাকা 71 পয়সা, চতুর্থ বছর 7,312 টাকা 67 পয়সা, পঞ্চম বছর 7,570 টাকা 18 পয়সা, বিয়োগ দিলাম আমরা প্রাথমিক বিনিয়োগ 60,000 টাকা। তাহলে আমরা এই সবগুলো যোগ করে পাচ্ছি 59,124 টাকা 75 পয়সা, বিয়োগ হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ 60,000 টাকা। আমরা এখানে মাইনাস ফিগার পাচ্ছি 875 টাকা 25 পয়সা। এখন আমাদের কিন্তু বন্ধুরা আমাদের 4টা জিনিস দরকার আইআরআর বের করতে হলে। কি স্যার? 4টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, একটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট।
লোয়ার ডিসকাউন্ট রেটের নেট প্রেজেন্ট ভ্যালু, হায়ার ডিসকাউন্ট রেটের নেট প্রেজেন্ট ভ্যালু। এই চারটা জিনিস থাকলেই আমরা আইআরআর বের করে ফেলতে পারবো। আমাদের চারটা জিনিস হয়ে গেছে, তো চলো আমরা সামনের দিকে এগোই। আচ্ছা বন্ধুরা, দেখি একটু সময় দাও। আচ্ছা আচ্ছা বন্ধুরা, জানো আমরা প্রথমে লোয়ার ডিসকাউন্ট রেট ধরেছিলাম 12%, এরপর বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট হচ্ছে 22%, সি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অফ লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ 12%-এ আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়েছিল 13,666 টাকা 29 পয়সা। ডি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অফ হায়ার ডিসকাউন্ট রেট, সেটি হচ্ছে আমাদের 22%-এর নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়েছিল -875 টাকা 26 পয়সা। এখন আমরা আইআরআর বের করব। আমাদের যে সূত্র আছে তোমরা জানো আইআরআর এর সূত্র, সেখানে আমরা বসিয়ে দেব আইআরআর ইজ ইকুয়াল টু a প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইনটু বি মাইনাস এ। এ হচ্ছে আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট 12%, আর সি হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেটে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু 13,666 টাকা 29 পয়সা। এই সি এর মান আবার বসাচ্ছি 13,666 টাকা 29 পয়সা। এই ডি এর মান হচ্ছে -875 টাকা 26 পয়সা। এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। আচ্ছা, ইনটু আমাদের বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট 22% মাইনাস এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট আমাদের 12%। এটি বসিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু পরীক্ষা হলে একটা ভুল করো, সেটি হচ্ছে কমন ভুল, সেটি বি মাইনাস এ না লিখে অনেকে এ মাইনাস বি রাখো। সেটি করার কারণে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে আর কাঙ্ক্ষিত ফলাফল তোমরা কাঙ্ক্ষিত নম্বর নিয়ে আসতে পারো না। আমাদের কিন্তু এখানে বি মাইনাস এ হবে, অর্থাৎ হায়ার ডিসকাউন্ট রেট থেকে লোয়ার ডিসকাউন্ট রেটটা বিয়োগ হবে। চলো আমরা সামনে যাই। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, নিচেরটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 13,666 টাকা 29 পয়সার সাথে যদি 875 টাকা 26 পয়সা যোগ করি, পাচ্ছি 14,541 টাকা 54 পয়সা। আর 22% থেকে 12% অর্থাৎ 0.22 থেকে 0.12 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 0.10। তাহলে ফাইনালি বন্ধুরা আমরা পাচ্ছি 0.139, অর্থাৎ ফাইনালি 21.39%। আচ্ছা বন্ধুরা, এখন আমি আবার একটু অঙ্কে ফিরে যেতে চাচ্ছি। আমরা কিন্তু খ প্রকল্পের জন্য আইআরআর পেয়েছি 21.39%। ক প্রকল্পের জন্য পেয়েছিলাম, একটু পেছনে যাই, ক প্রকল্পের জন্য পেয়েছিলাম আমরা, আচ্ছা ক প্রকল্পের জন্য পেয়েছিলাম এইখানেই পাওয়া যাবে, এই যে ক প্রকল্পে অঙ্কটা অনেক বড় তাই না। ক প্রকল্পের জন্য 14% পেয়েছিলাম। তো বন্ধুরা এখন অঙ্কে যাই। দেখো বন্ধুরা, অঙ্কে কিন্তু আমাদের সুযোগ ব্যয়টাও দেওয়া আছে 12%। আচ্ছা বন্ধুরা, আমাদের 12%, তাহলে আমাদের বাটার হার 12%। আচ্ছা, এটা আমাদের বাটার হার দেওয়া আছে 12%। আচ্ছা, এখন দেখো বাটার হার 12% দেওয়া আছে। এখন দেখো আমি একটু সরাসরি চলে যাচ্ছি এই ক প্রকল্পের জন্য আইআরআর বের করেছিলাম আমরা। দেখো 14% বাটার হার দেওয়া আছে 12%, ক প্রকল্পের আমরা আইআরআর বের করেছি 14%, এবং খ প্রকল্পের আইআরআর বের করেছি আমরা 21%। তাহলে আমাদের বাটার হার দেওয়া আছে 12%, ক প্রকল্পের হচ্ছে 14%, খ প্রকল্পের 21%। এখন আমাদের সিদ্ধান্ত কি হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ডিসিশনটা কি নিব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা চলো আমরা ডিসিশনটা দেখি। সিদ্ধান্ত, যদি প্রকল্প দুটি স্বাধীন হয়, এখানে দেখো বন্ধুরা স্বাধীন অথবা পরাধীন না, স্বাধীন অথবা বর্জনশীল এই জিনিসটা যদি বলে দেওয়া থাকে তাহলে মন্তব্য করা একটু সোজা। শুধু স্বাধীন প্রকল্পের উপর তুমি মন্তব্য করবা। যদি বলে দেওয়া থাকে বর্জনশীল প্রকল্প, তাহলে শুধু বর্জনশীল প্রকল্প ধরে তুমি মন্তব্য করবা। কিন্তু যদি কোনো মন্তব্য মানে কোনো প্রকল্প স্বাধীন অথবা বর্জনশীল সেটা বলে দেওয়া না থাকে, তখন সাধারণত দুটি জিনিসই আমাদের উল্লেখ করতে হয়, সেটি আমাদের জন্য একটু বেশি লিখতে হয়। যদি প্রকল্প দুটি স্বাধীন হয় তবে কোম্পানির পর্যাপ্ত পরিমাণ তহবিল থাকে। যদি প্রকল্প দুটি স্বাধীন হয় এবং কোম্পানির পর্যাপ্ত পরিমাণ তহবিল থাকে, তাহলে দুটি প্রকল্পই গ্রহণযোগ্য। দেখো, কারণ দুটি প্রকল্পের আইআরআর কিন্তু আমাদের সুযোগ ব্যয় চাইতে বেশি।
প্রকল্প দুটির আন্ত আয় হার যথাক্রমে 14% ও 21.3%, যা মূলধন ব্যয় 12%-এর চাইতে বেশি। অপরপক্ষে যদি প্রকল্প দুটির পরস্পর বর্জনশীল হয় তাহলে প্রকল্প খ গ্রহণযোগ্য, কারণ প্রকল্প খ এর আন্ত আয় হার 21.3%, যা প্রকল্প খ এর আন্ত আয় হার 14%-এর চাইতে বেশি। আচ্ছা বন্ধুরা, তার মানে কি? বন্ধুরা, তার মানে আমরা বুঝলাম, যদি প্রকল্পটা স্বাধীন হয় অর্থাৎ এবং আমাদেরকে দুটি প্রকল্পে বিনিয়োগ করার পর্যাপ্ত অর্থ থাকে, তাহলে দুটি প্রকল্পে আমরা বিনিয়োগ করব, কারণ একটাতে লাভ কম আসছে, লাভ তো আসতেছে, আর এটাতে লাভ বেশি। যেহেতু দুইটাই আমাদের লাভজনক প্রকল্প, তাহলে দুটাতে আমরা বিনিয়োগ করব। যদি এমন হয় যে না, যে কোনো একটি প্রকল্পে তুমি বিনিয়োগ করতে পারবা, আরেকটি প্রকল্পে তুমি বিনিয়োগ করতে পারবা না, এই ধরনের যদি আমাদের কোনো থাকে, তাহলে কিন্তু আমরা খ প্রকল্পে বিনিয়োগ করব, কারণ খ প্রকল্পের আন্ত আয় হারটা কিন্তু বেশি। আর যদি তোমাদের প্রশ্নে বলা থাকতো যে পরস্পর স্বাধীন প্রকল্প অথবা পরস্পর বর্জনশীল প্রকল্প, তাহলে কিন্তু আমাদের এই যে কোনো একটার উপর মন্তব্য করলেই হতো। তো সিদ্ধান্তটা বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। সিদ্ধান্তের ব্যাপারে আমি বরাবরই বলি, তোমরা একটা জিনিস মনে করো যে স্যার তো দেখতেই পাচ্ছে সুযোগ ব্যয় 12%, ক প্রকল্পে 14%, খ প্রকল্পে 21%, তাহলে স্যার তো বুঝতেই পারতেছে কোন প্রকল্প নেওয়া উচিত। আলাদাভাবে বলার কি আছে? না, পরীক্ষার খাতায় তুমি স্যারকে যেটা বোঝানোর চেষ্টা করবে, স্যারও সেইটার উপর বোঝার চেষ্টা করবে, স্যার নিজ থেকে কোনো কিছু বুঝবে না। সুতরাং তোমাদের উচিত হচ্ছে সিদ্ধান্তটা সুন্দর করে লিখে দাও। এবং যারা সিদ্ধান্তটা মনে করো যে, অনেকেই মনে করো যে অঙ্কটা শিখি, সিদ্ধান্তটা পরীক্ষা হলে লেখা যাবে, তারা কিন্তু সিদ্ধান্ত পরীক্ষা হলে ভালো করে লিখতে পারবে না, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করে লিখতে পারবা। আর যারা মনে করবা যে না, সিদ্ধান্তটা পরীক্ষার হলে আমি লিখবো, তারা পরীক্ষা হলে লিখে আসতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমরা আইআরআর এর যে থিওরিগুলো সেটি একটু রিভিশন দিলাম এবং আইআরআর এর খুব পূর্ণাঙ্গ একটা অঙ্ক করলাম, এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এবং আমার মনে হয় যে তোমরা, অঙ্কটা একটু বড় ছিল, ক প্রকল্প খ প্রকল্প দুটি প্রকল্প নেওয়াতে অঙ্কটা একটু বড় হয়ে গেছে। আমার মনে হয় বড় অঙ্কটা ধরে করলাম, গত ক্লাসে ছোট অঙ্ক করাইছি, আজকে একটু বড় অঙ্ক ধরার কারণ হচ্ছে যাতে একটা পূর্ণাঙ্গ অঙ্ক তোমরা বুঝতে পারো। আমার মনে হয় যে তোমরা অঙ্কটা ভালোই বুঝতে পেরেছো। তারপরও তোমাদের আমি আরও কিছু অঙ্ক করাবো সামনের ক্লাসে, কারণ আইআরআর এর আমার মনে হয় যে বেশ কিছু অঙ্ক করলে তোমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা বাসায় এটি বেশি করে প্র্যাকটিস করতে হবে, আইআরআর এর অঙ্কগুলো, যেটা তোমার কাছে সহজ লাগে। যদি ছোট ছোট অঙ্ক সহজ লাগে, কোনো অঙ্ক উদাহরণ থেকে দেখেও করো, তারপর আমার কাছে অঙ্ক করো। বইতে যদি উদাহরণ অঙ্কগুলো করে দেওয়া আছে সেটা তুমি দেখো, দেখাবা নিজে করো, পরে আবার ট্রাই করো, কিন্তু অঙ্ক বাসায় করতে হবে। এনিহাও যেটাই হোক, সহজ অঙ্ক হোক কঠিন অঙ্ক হোক, যেটা তোমার ভালো করতে হবে। যদি না করো তাহলে কিন্তু ভালো করা যাবে না। তো বন্ধুরা, এই করোনাকালীন সময় তোমরা জানো যে আমাদের আমাদের কিন্তু এখন আবার প্রকোপটা বেড়ে গেছে, এবং আমাদের কাছে এখানে কিন্তু ডেল্টা ভেরিয়েন্টটাও পাওয়া যাচ্ছে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা বাসায় থাকো, নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাসায় তোমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।